স্বাগত শিক্ষার্থীরা। নবম শ্রেণীর কবিতা আলোচনায় আজ আমাদের কবিতা অজিত দত্তের নোঙর কবিতাটি। বাংলা আধুনিক কাব্যজগতে রবীন্দ্রোত্তর পর্বে কবি অজিত দত্ত এক স্বনামধন্য ব্যক্তিত্ব। কল্লোল কবিরূপে তার মূল পরিচিতি হলেও পাঠ্যাংশ থেকে আমরা তার কবি পরিচয় আগে জেনে নেব। জন্ম 1907, প্রয়াণ 1979। ঢাকার বিক্রমপুরে তাঁর জন্ম। 30-40 দশকের আধুনিক বাংলা কবিতার একজন বিশিষ্ট কবি। 30-40 বলতে 1930 থেকে 1940 আধুনিক বাংলা কবিতার একজন বিশিষ্ট কবি ছিলেন। বন্ধুবুদ্ধদেব বসুর সঙ্গে তরুণ বয়সেই সম্পাদনা করেন প্রগতি পত্রিকা। কল্লোল সাহিত্য গোষ্ঠীর অন্যতম লেখক অজিত দত্ত কবিতা পত্রিকার সূচনা থেকেই ছিলেন। তার বিখ্যাত কাব্যগ্রন্থ কুসুমের মাস, পাতালকন্যা, নষ্ট চাঁদ, পুনর্নবা, ছড়ার বই, ছায়ার আলপনা প্রভৃতি। মেধাবী ছাত্র হিসেবে অজিত দত্ত ঢাকার জগন্নাথ কলেজ থেকে IA পাস করেন এবং কলকাতার বিদ্যাসাগর কলেজে ইংরেজিতে অনার্স নিয়ে ভর্তি হন। পরে সংস্কৃত এবং বাংলা অনার্স নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবার পড়া শুরু করেন এবং এখানেই তিনি BA পাস করেন। কর্মসূত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রূপে কিছুদিন কাজ করার পর কলকাতার রিপন কলেজিয়েট স্কুল, রিপন কলেজে শিক্ষকতা করেছিলেন। এছাড়া প্রেসিডেন্সিতেও তিনি অধ্যাপনা করেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রূপেই তিনি তার কর্মজীবন শেষ করেন। কাব্যক্ষেত্রে অত্যন্ত মিতভাষী এই কবি জীবনকে দেখেছেন অন্য দৃষ্টিভঙ্গিতে। টেকনিকের দিক থেকে তার সনেটগুলো ছিল অনবদ্য, বাংলা ভাষার অত্যন্ত উৎকৃষ্টতম সেই সনেট। আজ আমরা 1970 খ্রিস্টাব্দে প্রকাশিত কাব্যগ্রন্থ সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থের অন্তর্গত আমাদের এই আলোচ্য কবিতা নোঙর পাঠ করব এবং বিশ্লেষণ করব। কবিতাটি পরবর্তীকালে তার শ্রেষ্ঠ কবিতাতেও অন্তর্ভুক্ত হন। নোঙর আসলে একটি রূপক কবিতা, অর্থাৎ যার স্বাভাবিক প্রকাশ এবং অন্তর্নিহিত প্রকাশ দুটি কিছুটা ভিন্ন। সেই ভিন্নতা এখানে ফুটে উঠছে তার বর্ণনার মধ্য দিয়ে। সাধারণত লোহার তৈরি যে ভারী শেকলে বা বিশেষ কাঁচিতে বাঁধা কাঁটার মতো আকৃতি বিশেষ নৌকাকে বা জাহাজকে পাড়ের সঙ্গে আটকে রাখে যে বস্তু, তাই হলো নোঙর। সেই নোঙর এর রূপকে কবি জীবনের প্রতিবন্ধকতাকে এখানে তুলে ধরছেন। কবিতায় কবির আশা আকাঙ্ক্ষার যে কল্পনা জগৎ সৃষ্টি করেছেন, সেই কল্পনা জগতে পৌঁছতে পারে না, তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না যে প্রতিবন্ধকতা জন্য, সেই প্রতিবন্ধকতাই এখানে নোঙর, যা এখানে স্থবিরতার প্রতীক, বন্ধনেরও প্রতীক। হাজার চেষ্টাও যাকে অতিক্রম করে যাওয়া যায় না। কবিতার সেই দিকটি আমরা কবিতা পাঠের মধ্য দিয়ে বুঝে নিতে চেষ্টা করব। নোঙর, কবি অজিত দত্ত। পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ি, পাড়ি পার হওয়া। সিন্ধু পার, সিন্ধু কথার অর্থ হচ্ছে সমুদ্র পার। সমুদ্র পাড়ি কবি পাড়ি দিতে চান।
নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। তট হচ্ছে নদী বা সমুদ্রের তীর, বেলাভূমি। সেই বেলাভূমির কিনারে অর্থাৎ পাড়ে তার নোঙর পড়ে গিয়েছে। সারা রাত মিছে দাঁড় টানি, মিছে দাঁড় টানি। মিছে অর্থাৎ মিথ্যা, তার দাঁড় টানার কোনো সফলতা নেই, ব্যর্থতায় পর্যবসিত হয়। এটা শুধু দিন নয়, সারা রাত অর্থাৎ দীর্ঘ সময় পরেও তার এই দাঁড় টানা মিথ্যে হয়ে যায়। জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। জোয়ার যা উচ্ছলতার প্রতীক, নদী সমুদ্রকে উদ্বেল করে তোলে, সেগুলি ঢেউয়ের আকারে ফুলে ওঠে, তরি অর্থাৎ নৌকাতে মাথা ঠুকে আবার সমুদ্রের দিকে ফিরে যায়। তারপর ভাটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। এরপরে রয়েছে ভাটার অসহায়তা, যেখানে স্রোতের প্রবল প্রাণ নিষ্প্রাণ হয়ে যায়। জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে। অর্থাৎ এদিকে উচ্ছলতা, এদিকে অসহায়তা, সব কিছুর মধ্যেও কবি এগোতে পারেন না, তার বাণিজ্য তরী কিন্তু এক জায়গায় স্থির। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। এদিকে কবি দাঁড় টেনে, দাঁড় হচ্ছে সেই বস্তু যা দিয়ে নৌকাকে এগিয়ে নিয়ে যায়, আর মাছ তুলে বাঁধি পাল, মাস্তুল লম্বা কাঠ যেখান থেকে পাল বা শামিয়ানা টাঙানো হয় হাওয়ায় ভয় করে নৌকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই কবি দাঁড়ও টানছেন, পালও বাঁধছেন, কিন্তু নোঙরের কাছিতে বাঁধা থাকার কারণে নৌকা চিরকালের জন্য স্থবির। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে। নিস্তব্ধ অর্থাৎ নিশ্চুপ, নিশ্চুপ মুহূর্তগুলি সমুদ্রের গর্জনে কেঁপে ওঠে, অর্থাৎ সুদূরের আহ্বানে উদ্বেল হয়ে ওঠে। স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। এই আহ্বানকে উপলক্ষ করে কবি যতই এগোতে চান, প্রতিবার তার দাঁড় নিক্ষেপ ব্যর্থতায় পর্যবসিত হয়। এটাই কবির ভাষায় যেন স্রোতের বিদ্রুপ। যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। ধ্রুব তারারকে নিশানা করে অতীতে সমুদ্র পথযাত্রীরা তাদের দিক নির্দেশ করতেন। সেই দিকের নিশানা কবি চেষ্টা করছেন খুঁজে পাওয়ার, কিন্তু বিরামহীন দাঁড় টানা কখনো অন্ত নেই। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে, নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। নৌকা ভর্তি জীবনের সঞ্চয় নিয়ে কবি সপ্ত সিন্ধু পাড়ি দিতে চান। সেই সপ্ত সিন্ধু পাড়ি দিতে চাইলেও নোঙরের বাধায় তা হয়ে ওঠে না। তটের কিনারে সেই নোঙর তার জীবনতরীকে আটকে রাখে। সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। তবুও কবি বিরামহীনভাবে দাঁড় টেনে চলেন। এই তবুও অব্যয়টির দ্বারা কবি বারবার তার ক্লান্তিহীন প্রচেষ্টার কথা বারবার ব্যক্ত করছেন। এই কবিতা আসলে রূপক কবিতা। কবিতার মূল অন্তর্নিহিত কথা হলো, কল্পনাপ্রবণ মন বহির্জগতের প্রতি দুর্নির্বার আকর্ষণে নিজেকে ভাসাতে উন্মুখ। অচেনা অজানার প্রতি তীব্র এই আকর্ষণ পূরণে দাঁড় টানার মতো প্রবল প্রচেষ্টা বারে বারে ব্যর্থ হয়। কারণ পিছুটান, নোঙরের মতো পিছুটান কবিকে নয়, মানুষের সেই কল্পনা জগতে ভাসার প্রচেষ্টাকে বারবার ব্যর্থ করে। এখানে নোঙর যেমন বন্ধনের প্রতীক, তেমনি প্রত্যেকটা শব্দ প্রতীকী হয়ে এসছে। আসলে এই সমুদ্র সাধারণ কোনো সমুদ্র নয়,
জীবন সমুদ্র, যা কবি পাড়ি দিতে চান, অর্থাৎ পার হতে চান। জীবন সমুদ্র পার হয়ে কবি এমন এক জগতে পৌঁছতে চান যেখানে তার পিয়াসী মন শান্ত হবে। কিন্তু এই উদ্দেশ্যে তার বাণিজ্য তরী, যা আজীবন সঞ্চয়ে পরিপূর্ণ, সেই ইচ্ছে ভেলা কোনো মতেই এগোতে পারে না। সিন্ধুপার এখানে কাল্পনিক জগতের প্রতীক, দাঁড় পাল ক্রমাগত চেষ্টার প্রতীক, জোয়ার হলো জীবনের সেই উন্মাদনার প্রতীক, আর ভাঁটা হলো সেই অসহায়তার প্রতীক। মাস্তুল যে কিনা দমকা হাওয়াকে ইচ্ছায় রূপান্তরিত করতে চায়। সাগর গর্জন জীবনের আহ্বানে, বাইরের ডাকে জীবনকে আকুল করে তোলে, আর তারারা বাইরের লক্ষ্যে জীবনকে স্থির করে। সব মিলেও কবির ভাষায় বৃথা আশা মরমর হয়, কিন্তু মরে না। তাই জীবনের যাবতীয় সঞ্চয় নিয়ে তিনি বেরিয়ে পড়তে চান সেই অজানা অচেনা কাঙ্ক্ষিত গন্তব্যে। কিন্তু পারিপার্শ্বিক বন্ধন এক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। তার আন্তরিক ইচ্ছা, অবিরাম চেষ্টা সত্ত্বেও তিনি সেখানে পৌঁছতে পারবেন না, এটা তিনি বুঝে যান। বন্ধন মুক্তির ব্যর্থতায় কবি অসহায়, বিষণ্ণ বোধ করেন। এই অসহায় বিষণ্ণতা আসলে রোমান্টিকতারই লক্ষণ। বাস্তব ও কল্পনার সংঘাতে, স্থিতি ও গতির দ্বন্দ্বে কবির চিরচঞ্চল অতৃপ্ত রোম্যান্টিক মনেরই পরিচয় মেলে এই কবিতায়। তাই কবিতার আপাত বক্তব্য এবং অন্তর্নিহিত বক্তব্য আমাদের মনে রেখে কবিতার উত্তর প্রস্তুত করতে হবে, তবেই হবে এই কবিতা পাঠের সার্থকতা। ধন্যবাদ, নমস্কার।